আমরা এর আগে তোমাদের ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন দুটো গঠন নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চাইছি ক্রোমোজোমের নিউক্লিওজোম সলেনয়েড মডেলটা নিয়ে। তো নিউক্লিওজোম সলেনয়েড মডেল আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোম যে রাসায়নিক উপাদান নিয়ে গঠিত ছিল সেই রাসায়নিক উপাদানের অংশগুলো আমরা সেখানে পড়েছিলাম। তোমরা একটু মনে করলেই আশা করছি মনের মধ্যে আসবে, এর আগের ক্লাসেই করেছি। সেখানে আমরা দেখেছিলাম ক্রোমোজোমের মধ্যে কী কী ছিল না, ছিল প্রোটিন অংশ, আর ছিল নিউক্লিক অ্যাসিড অংশ, তাই তো? আর তার সঙ্গে আমাদের কিছু কী ছিল না, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আধান মানে আয়নগুলো ছিল। তা আমাদের যে প্রোটিন তার মধ্যে ছিল হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন, তাই তো? আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে ছিল ডিএনএ আর হচ্ছে আরএনএ। আচ্ছা, তো আমাদের যে হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিনের মধ্যে আমরা কি দেখেছি না, সেখানে তোমার ছিল যে হিস্টোন প্রোটিনগুলো ছিল, সেই হিস্টোন প্রোটিনের মধ্যে আমাদের আছে তোমার H1, H2A, H2B, H3 আর H4। এই যে হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিনের মধ্যে এই চারটে প্রোটিন তারা দুটো করে তারা থেকে কি করে, একটা কেন্দ্রীয় বা কোর পার্টিকেলস তৈরি করে, যেটাকে বলা হয় অক্টামার, এবং তাদেরকে ধরে রেখে দেয় বাইরের দিক থেকে। সেটা হচ্ছে H1 হিস্টোন প্রোটিন দিয়ে যে মডেলটা তৈরি হয় সেটাই হচ্ছে নিউক্লিওজোম মডেল। সেই নিউক্লিওজোমগুলো যারা ওই রকম, যদি আমি দেখি তোমাদের কি দেখিয়েছিলাম না, একটা নিউক্লিয়াসের মধ্যে যখন বিভাজন দশায় আসে তখন সেই ক্রোমোজোম পাকগুলোকে যখন আমরা খুলব তখন আমরা বলেছিলাম যে এইরকম একটা গঠন দেখতে পাই। তো এর মধ্যে আমরা দেখলাম কি না, কি থাকে না, প্রোটিন থাকে। চারটে করে প্রোটিন, 4 দুগুণে 8টা অক্টামার গঠন করে। চার, 1, 3, 4, 4, এর আগের ক্লাসেও আমি তোমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি। এবং তারা এই যে পাকগুলো, সেই পাকগুলোর বাইরে থাকে H1 হিস্টোন প্রোটিন, যে কী করে এই পাকগুলোকে ধরে রেখে দেয় লিপের মতন, দিয়ে এই যে মডেলটা তৈরি হয় এটা কি বলা হচ্ছে কি না, নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমের যে পাকগুলো, সেই পাকগুলো কি হয়, এই যে এখানেও দেখানো হয়েছে দেখো নিউক্লিওজোম। সেই নিউক্লিওজোম আবার কি হয় না, এইরকমভাবে পাকিয়ে পাকিয়ে 6টা করে এক একটা পাক তৈরি করে, মানে 6টা করে নিউক্লিওজোম তারা পুঞ্জীভূত হয়ে একটা অংশ তৈরি করে। এদেরকে বলা হয় সোলেনয়েড। এই সোলেনয়েডগুলো আরও মানে সূক্ষ্মভাবে পাকিয়ে গিয়ে পুঞ্জীভূত হয়ে তৈরি করে স্ক্যাপোল্ড, এবং আলটিমেটলি সেটা তৈরি হয় মেটাফেজ ক্রোমোজোম। তো আজকে আমরা নিউক্লিওজোম মডেলের ক্ষেত্রে এই অংশ নিয়ে, এই গঠনটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো তার আগে জেনে নিই যে নিউক্লিওজোম কী। অ্যাকচুয়ালি এই যে ক্রোমোজোমের যে পোড়ানো গঠন, এই গঠন সম্পর্কে 1974 খ্রিস্টাব্দে R.D. কর্নবার্গ আর J.O. থমাস তারা এই নিউক্লিওজোম যে মডেল, সেই মডেলটা তৈরি করেছিল এবং সেটা সর্বজনগ্রাহ্য মডেল হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। তা এই মডেল অনুসারে কি না, ক্রোমোজোম গঠনকারী যে হিস্টোন প্রোটিন,
তার যে কেন্দ্রীয় কণা বা কোর পার্টিকেল সেটা গঠন করে এবং ডিএনএর কেন্দ্রীয় কণাগুলিকে বাইরের দিক থেকে এমনভাবে আবর্তন করে থাকে যে নিউক্লিয় প্রোটিন তন্তু বা ক্রোমাটিন তন্তুগুলোকে সুতোর উপরে সজ্জিত অসংখ্য পুঁতির দানার মতো দেখায়। এক্ষুনি আমরা যেটা দেখছিলাম কি না, সেখানে ওই তোমার ক্রোমোজোম গঠনকারী যে হিস্টোন প্রোটিন তারা এমনভাবে মানে দানার অংশ তৈরি করছে মনে হচ্ছে যেন সুতোর উপরে পুঁতিগুলো পরপর পরপর সাজানো আছে। এটা হচ্ছে নিউক্লিওজোম মডেল। 1974 খ্রিস্টাব্দে এ অলিন এবং ডি অলিন তারা ক্রোমাটিন তন্তুর পুঁতির দানার মতন অংশগুলিকে নিউ বডি হিসাবে চিহ্নিত করেছিলেন। আর 1975 খ্রিস্টাব্দে PM আউডেট নিউক্লিওজোম হিসাবে তাদের অভিহিত করেছিলেন। আমরা তার পাশাপাশি নিউক্লিওজোমের সংজ্ঞাটাও জেনে নিই। ইউক্যারিওটিক ক্রোমাটিন তন্তুতে হিস্টোন প্রোটিন, যেটা হচ্ছে তোমার কোর হিস্টোন অক্টামার 8টা করে থাকছে, তাহলে সেই হিস্টোন প্রোটিন এবং ডিএনএর সমন্বয়ে গঠিত যে সকল পুঁতির দানার ন্যায় পুনরাবৃত্তিমূলক অধঃএকক দেখা যায় তাদের নিউক্লিওজোম বলে। তাহলে নিউক্লিওজোমের ডেফিনেশান থেকেই আমরা বুঝতে পারছি যে যেখানে কি হচ্ছে না, হিস্টোন প্রোটিন যে 8টা হিস্টোন প্রোটিন মানে H2A, H2B, H3 এবং H4 তারা দুটো করে থাকছে, পেয়ার ফর্মে থাকছে এবং তারা যে কেন্দ্রীয় কোর পার্টিকেলস অংশ বা অক্টামার গঠন করছে, সেই অক্টামারগুলোকে ধরে রাখছে কে না H1 হিস্টোন প্রোটিন। এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি ধরে রেখে দিয়েছে, মানে যে পাকের মধ্যে থাকছে সেই পাকটা কিন্তু ডিএনএর পাক। তারা এক পূর্ণ 3/4 পাকেতে পাক তৈরি করে এবং সেই পাকের মধ্যে মানে পূর্ণ দুটো পাকও নয়, 1/3/4 পাক তৈরি করে এবং তার মধ্যে ওই হিস্টোন প্রোটিনগুলো থাকে। এইভাবে কি হয় না, নিউক্লিওজোম যে মডেল বা নিউক্লিওজোম সেটা তৈরি হয়। এরপরে আমরা একটু নিউক্লিওজোমের যে গঠন সেটা সম্বন্ধে জেনে নিই। তা প্রতিটা নিউক্লিওজোম আকৃতিতে ডিম্বাকার বা উপবৃত্তাকার হয় এবং এরা 110 আর্মস্ট্রং ব্যাস ও 60 আর্মস্ট্রং উচ্চতা বিশিষ্ট হয়। তাহলে একটা নিউক্লিওজোম তারা আকৃতিতে ডিম্বাকার বা উপবৃত্তাকার হয় আর তাদের ব্যাস হয় 110 আর্মস্ট্রং আর 60 আর্মস্ট্রং উচ্চতা বিশিষ্ট হয়। প্রতিটা নিউক্লিওজোম কেন্দ্রীয় হিস্টোন অক্টামার এবং 146টি বেশজোড়া সমন্বিত নিউক্লিওজোমাল ডিএনএ দ্বারা গঠিত হয়। আমরা এর আগেই বলেছি তোমাদেরকে যে ডিএনএ, সেই ডিএনএ কী করে না একটা ফোল্ড তৈরি করে, সেই ফোল্ডের মধ্যে ওই যে হিস্টোন প্রোটিন H2A, H2B, H3 এবং H4 তারা দুটো করে থাকে, অক্টামার গঠন করে। আর যে ডিএনএ বেস জোড় তার পরিমাণটা কত, 146 বেস পেয়ার যে ডিএনএ, তার মধ্যেই কিন্তু এই 8টা হিস্টোন অক্টামার থাকে এবং তারা 1/3/4 পাকে থাকে। কেন্দ্রীয় হিস্টোন অক্টামার 2 অণু করে H2A, H2B, H3 এবং H4 হিস্টোন নিয়ে গঠিত। আমি বললাম তোমাদের যে হিস্টোন যে অক্টামারটা গঠিত হচ্ছে তারা কিভাবে গঠিত হচ্ছে না, H2A, H2B, H3 এবং H4 এই যে হিস্টোন প্রোটিন তার দুটো করে নিয়ে গঠিত হচ্ছে। নিউক্লিওজোমাল ডিএনএ কেন্দ্রীয় হিস্টোন অক্টামারকে ঘিরে প্রায় দুটো সম্পূর্ণ পাক, কিন্তু দুটো সম্পূর্ণ পাক তৈরি হয় না, 1/3/4 পাক ঘিরে থাকে। প্রতিটা নিউক্লিওজোমের ঠিক বাইরে একটি করে H1 হিস্টোন প্রোটিন যুক্ত থাকে, কারণ আমি বলেছিলাম যে ভেতরের যে অক্টামার সেটাকে ধরে রাখে বা ওই পাকটাকে ধরে রাখে H1 হিস্টোন প্রোটিন। H1 হিস্টোন প্রোটিন সহ নিউক্লিওজোমকে বলা হয় ক্রোমাটোজোম। যে H1 যে হিস্টোন প্রোটিন, সেই H1 হিস্টোন প্রোটিন সহ যে নিউক্লিওজোমটা তৈরি হয় সেটাকে বলা হয় ক্রোমাটোজোম। তো ক্রোমাটিন তন্তুর অন্তর্গত নিউক্লিওজোমগুলি পরস্পরের সঙ্গে লিঙ্কার ডিএনএ বা স্পেসার ডিএনএ দ্বারা যুক্ত থাকে। এখানে দেখো এই যে একটা নিউক্লিওজোম আর একটা নিউক্লিওজোমের সঙ্গে যুক্ত থাকছে লিঙ্কার ডিএনএ দিয়ে এবং H1 হিস্টোন প্রকৃতপক্ষে লিঙ্কার ডিএনএর সঙ্গেই যুক্ত থাকে H1 হিস্টোন প্রোটিন। নিউক্লিওজোমগুলি লিঙ্কার ডিএনএ দ্বারা যুক্ত থেকে অলিগো নিউক্লিওজোম গঠন করে। অলিগো নিউক্লিওজোম বিশিষ্ট ক্রোমাটিন তন্তু 10 nm
10 ন্যানোমিটার বা 100 আমস্ট্রং চওড়া হয়। তাহলে এই গেল মোটামুটি নিউক্লিওজোম। সেই নিউক্লিওজোমের কাজ, নিউক্লিওজোম ডিএনএর প্রথম পর্যায়ের ঘনীভবনে সাহায্য করে। কি করছে না, নিউক্লিওজোম ডিএনএর প্রথম পর্যায়ের ঘনীভবনে সাহায্য করে। আর 2 নম্বর কি, নিউক্লিওজোম ট্রান্সক্রিপশন রিপ্রেসার হিসেবে কাজ করে। ট্রান্সক্রিপশন আমরা পরে পড়ব, তখন তোমরা জানবে সেখানে ট্রান্সক্রিপশন রিপ্রেসার হিসেবে কাজ করে। এর পাশাপাশি আমরা একটু ডিএনএ প্যাকেজিংটাও জেনে নিই, কীভাবে ডিএনএ প্যাকেজিংটা হয়, তার মানে মেটাফেজ ক্রোমোজোম কীভাবে তৈরি হচ্ছে। সেখানে প্রথমেই কি হয় না, ডিএনএ অণুতে অসংখ্য ঋণাত্মক আধানযুক্ত ফসফেট গ্রুপ থাকায় ডিএনএ তীব্র ঋণাত্মক আধানযুক্ত বস্তুরূপে কাজ করে। যেহেতু ডিএনএতে প্রচুর পরিমাণে ফসফেট গ্রুপ থাকে এবং ফসফেট গ্রুপ ঋণাত্মক আধানযুক্ত, তাই ডিএনএ ঋণাত্মক আধান বস্তুরূপে কাজ করে। আবার অন্যদিকে কি হয় না, আর্জিনিন, লাইসিন আর হিস্টিডিন, হিস্টোন প্রোটিনের অংশ, যেটা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বা ক্ষারীয় প্রোটিন বস্তু হিসেবে কাজ করে, সেই আর্জিনিন, লাইসিন এবং হিস্টিডিন তারা ধনাত্মক আধানযুক্ত ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। তার ফলে কি হয় না, হিস্টোন প্রোটিন ধনাত্মক আধান বস্তুরূপে কাজ করে। তাহলে ডিএনএতে ফসফেট ঋণাত্মক হওয়ায় ডিএনএ ঋণাত্মক বস্তুরূপে কাজ করে, আর হিস্টোন প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে তারা ধনাত্মক হওয়ায় হিস্টোন প্রোটিন ধনাত্মক আধানরূপে কাজ করে। ফলে ডিএনএ ও হিস্টোন বিপরীত আধানযুক্ত হওয়ায় তারা পরস্পর যুক্ত হয়ে নিউক্লিওজোম গঠন করে। এই যে দুটো বিপরীত আধান তারা পরস্পর যুক্ত হওয়ার জন্যই নিউক্লিওজোম যে গঠন সেটা তৈরি হচ্ছে। এর ফলে 10 nm ব্যাস বিশিষ্ট অলিগোনিউক্লিওজোমাল তন্তু গঠিত হয়। যে অলিগোনিউক্লিওজোমাল তন্তু সেটা 10 nm ব্যাস বিশিষ্ট, এবং এটা এইভাবেই বিপরীত আধানের মিলনের ফলে তৈরি হয়। সেকেন্ড কন্ডিশন কি না, 10 nm ব্যাস বিশিষ্ট অলিগোনিউক্লিওজোমাল তন্তু পুনরায় নিজেই কুণ্ডলীকৃত হয়ে 30 nm বা 300 আমস্ট্রং ব্যাস বিশিষ্ট ক্রোমাটিন তন্তুতে রূপান্তরিত হয়। 30 nm ব্যাস বিশিষ্ট ক্রোমাটিন তন্তুর প্রতিটি কুণ্ডলীতে 6টি করে নিউক্লিওজোম পাশাপাশি অবস্থান করে। দেখো তোমাদের এখানে এই যে ডায়াগ্রামটাতে দেখানো হয়েছে, সেখানে 6টা নিউক্লিওজোম পাশাপাশি অবস্থান করছে এবং তার ব্যাস হচ্ছে কত না 30 nm বা 300 আমস্ট্রং। এবং দুটি নিউক্লিওজোমের মধ্যবর্তী লিঙ্কার ডিএনএর সঙ্গে যুক্ত H1 হিস্টোন প্রোটিনগুলি প্রতিটি কুণ্ডলীর ভিতরের দিকে অবস্থান করে। 300 nm ব্যাস বিশিষ্ট ক্রোমাটিন তন্তুর এইরূপ কুণ্ডলীকৃত গঠনকেই সোলেনয়েড গঠন বলা হয়। মনে করা হয় H1 হিস্টোন প্রোটিনগুলি 10 nm অলিগোনিউক্লিওজোম তন্তুকে কুণ্ডলীকৃত করে সোলেনয়েড গঠনে রূপান্তরিত করে এবং সোলেনয়েড গঠনকে স্থায়িত্ব দান করে। অ্যাকচুয়ালি H1 এখানে ক্লিপের মতন কাজ করছে, যারা কি করছে ওই পাকগুলোকে ধরে রেখে দিচ্ছে এবং তার ফলেই কি হচ্ছে না, এই যে নিউক্লিওজোম বা সোলেনয়েড সেই গঠনগুলো স্থায়িত্ব লাভ করছে। 3 নম্বর কন্ডিশন কি না, ক্রোমাটিন তন্তুর সোলেনয়েড গঠন পুনরায় স্ক্যাফোল্ড সংযোজন অঞ্চল দ্বারা স্ক্যাফোল্ড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য ফাঁস বা লুপ বিশিষ্ট হয়। ফলে ক্রোমাটিন তন্তু আরও কুণ্ডলীকৃত হয়ে 300 nm ব্যাস বিশিষ্ট সুপার সোলেনয়েড তন্তুতে রূপান্তরিত হয়। এখানে এই যে সোলেনয়েডটা তৈরি হলো, সে সোলেনয়েড আরও কুণ্ডলীকৃত হয়ে কি হয় না স্ক্যাফোল্ড তৈরি করে। যদি আমরা দেখি এখানে যে সোলেনয়েডগুলো সেই সোলেনয়েডগুলো কি হয় না এইরকমভাবে তারা হিউজ পাক তৈরি করে। হ্যাঁ, পাক তৈরি করে করে কি হয় না একদম ঘনীভূত হয়ে যায় এবং সেটাকেই আমরা কি বলছি না, সেটাকেই আমরা বলছি ওই সুপার সোলেনয়েড বা তোমার স্ক্যাফোল্ড। 4 নম্বর পয়েন্ট,
সুপার সোলেনয়েড তন্তু পুনরায় কুণ্ডলীকৃত হয়ে 700 nm ব্যাস বিশিষ্ট ক্রোমাটিড গঠন করে। দেখো ক্রোমোনিমা বা ক্রোমাটিন আছে, হ্যাঁ, 700 nm ব্যাস বিশিষ্ট এই ক্রোমাটিড বা ক্রোমাটিন এই অংশ গঠন করছে, এক একটা ক্রোমাটিড গঠন করছে। পরে কি হয় না, কুণ্ডলী ভবনের শেষ পর্যায়ে এরা 1400 nm ব্যাস বিশিষ্ট হয়ে মেটাফেজ ক্রোমোজোম গঠন করে। তাহলে এক একটা ক্রোমাটিড গঠন করছে, সেটা 700 nm, পরবর্তী সময়ে এইভাবে 1400 nm ব্যাস বিশিষ্ট হয়ে একটা মেটাফেজ ক্রোমোজোম গঠন করছে। এই হচ্ছে ডিএনএ প্যাকেজিং। তোমরা ভালো করে মন দিয়ে পড়বে। নিউক্লিওজোম মডেল, নিউক্লিওজোম গঠন কিন্তু আসে পরীক্ষাতে, তার পাশাপাশি ডিএনএ প্যাকেজিংও আসে, দুটো আলাদা সেপারেট জিনিস, হ্যাঁ, কিন্তু একসঙ্গে আমি পড়িয়ে দিলাম। তোমরা বাড়িতে এটা ভালো করে পড়বে টেক্সট বুকটা, আর আশা করছি বুঝতে পারবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।